কতবার যে কারেন্ট যাচ্ছে। আর দেখো, তোমরা বলবো অত গরম নেই শ্রাবণী, এখনো চাদর গায়ে দিয়েছো। এই গলার এখানে কি ব্যথা। কদিন একটু গরম গরম পড়েছে আর একটুখানি অবহেলা করেছি শরীরের প্রতি, ব্যাস কারেন্ট চলে যাচ্ছে। আজকে আসবে মা। মা সকালবেলা ফোন করছে, বলছে আজকে যাবো জানি। হ্যাঁ এসো। হ্যাঁ আজকে থাকবো তো? বলছে না থাকবো না, ও তোর ছেলের পরীক্ষা হয়ে যাক তারপরে থাকবো, ওই যে সিরিয়াল দেখতে পাবে না। আচ্ছা এসো। হ্যাঁ এবার রান্না এক রকমের ভেবেছিলাম, এক রকমের দেখি আর কি করি মোটামুটি। চলো, এখানে আলুগুলো ভাজতে দিয়েছি, আলুগুলো কুকারে দেবো। এটা দিয়ে করবো পনির দিয়ে আলু দিয়ে একটা দম করবো। এই শাকসবজি আজকে আর ভালো লাগছে না খেতে। শুনতে পাচ্ছ কথা বলে? এখান থেকে ফাটা ফাটা করে আওয়াজ হয়। তারপরে তোমার কারেন্ট নেই। চল এটা প্রেসারে দুটো সিটি দিয়ে নিই, দিয়ে পনিরটাকে কুটে ফেলি। পনিরটাকে বার করে রেখেছি। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশ্রাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। ভাবছি ফুলকপি আলু ভাজা, অনেক দিন থেকে খেতে ইচ্ছা হচ্ছে। একটু গাজর সঙ্গে দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু গাজর নিয়ে আসা হয়নি, গাজর নেই। একটা চিমড়ে মরা আছে, ওটাকে দেবো না। একটু অন্য ধরনের খাবার আছে, খেতে ইচ্ছা হচ্ছে। ওই কোনো জাবডা পাচনো একটা তরকারি নয়, কিছু নয়, হালকা ফুলকা আমার খেতে ইচ্ছা হয়েছে। আমি প্রভুকে বলেই দিয়েছি আজকে হালকা ফুলকা রান্না করব। কিন্তু মা যখন আসবে তখন দেখা যাক আরও কিছু করা যায় কি না। দেখো মুসুর ডাল সিদ্ধ করতে দিয়েছি, একদম মুসুর ডালটা বেশি সিদ্ধ হবে না। এই টমেটো দিয়ে একটুখানি ডাল খেতে ইচ্ছা হয়েছে, একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে মুসুর ডাল করছি। আর টমেটো প্রায় 2-3খানা টমেটো দিয়েছি। খুব বেশি টক হবে না, কেন খুব বেশি টক আমাকে ডাক্তার খেতে বারণ করেছে। মানে একটু টোকো টোকো ভাব থাকবে। একটুখানি চিনির দানা দিয়েছি, আর তোমার সর্ষে আর কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে করছি ডালটা মোটামুটি হয়ে গেছে। ওদিকে ফুলকপি আলু ভাজাও হয়ে গেছে। অনেক দিন থেকে আমার খেতে ইচ্ছা হয়েছে এরকম জিনিস, যে ডালের সঙ্গে এরকম খাবো। আর এদিকে প্রভু ডেকেই যাচ্ছে, আমাকে বলছে দেখো তুমি যখন সময় পাবে তখন কি করবে বলো তো, এই পুরনো ফুলগুলোকে কেটে বাদ দেবে, একদম মানে যেখানটা বীজ দেখবে আছে সেইখানটা থেকে কেটে কেটে বাদ দিয়ে দেবে। আমি প্রভু আমি কখন করবো বলো তো? হ্যাঁ, তারপরে দেখলাম যে না, বলছে এইগুলো যদি না কেটে বাদ দিয়ে দেওয়া হয় না, তাহলে এই টাটকা ফুলগুলো তাড়াতাড়ি করে মানে শেষের দিকে চলে যাবে, মানে ঝিমিয়ে যাবে, মানে গাছটাও একটা সতেজ ভাব হারিয়ে ফেলবে। বললাম না, ব্যক্তি বলছে খারাপ নয়, কিন্তু দেখা যাক। আমি ওর সঙ্গে একটুখানি ওর মনের সান্ত্বনা দেওয়ার জন্য আমি একটু হাত লাগালাম, বুঝতে পেরেছো? এত সুন্দর সুন্দর ফুল। দেখো ফুল গাছ খুব ভালোবাসি, কিন্তু পরিচর্যা করতে গেলে এই যে আমি এরকম দেখাচ্ছি এইরকম নয়, ও আবার বলছে এইরকম নয়, একদম গোড়া থেকে। ফুল গাছ পরিচর্যা করতে গেলে অনেক খাটনি, তবে ফুল গাছটা মানে বেশি দিন টেকে আর কি। যারা পিটুনিয়া করেছো তারা এই দেখছো এই যে মানে বৃন্ত যেখানে আছে, সেই বৃন্তের নিচে থেকে কেটে দেবে, একদম দেখো বৃন্তের নিচে থেকে কিন্তু কেটে দেবে, তাহলে গাছটা অনেক দিন, এর মধ্যে বীজ থাকে, তাহলে গাছটা অনেক দিন পর্যন্ত বাঁচবে। না হলে তো এই খাবার ওরাও খেয়ে নেবে। হ্যাঁ, বীজটাও পরিপূর্ণ হওয়ার চেষ্টা করবে, এদিকে ফুলটাও দেওয়ার চেষ্টা করবে। যারা পিটুনিয়া করেছো তারা কিন্তু অবশ্যই করবে। চলো প্রভুকে একটুখানি সামনে নিলাম, দিয়ে আমাকে রান্নাবান্নাগুলো আজকে তাড়াতাড়ি করে শেষ করতে মানে তাড়াতাড়ি করে শেষ করতে হবে। অন্ধকার লাগছে, অন্ধকার। পনিরটা এনেছিল গতকাল, রাত্রেবেলা আর করতে ভাল লাগেও না। তোমাদের তো বলেইছি 26 সাল পড়েছে, রুটিন চেঞ্জ করে নেব। তা কীরকম কি রুটিন চেঞ্জ করেছি সবটুকু দেখাতে পারছি না। তার মধ্যে বলছি রান্নাটা বাপু আগে করে নেবো। এই রান্নাঘর থেকে মুক্তি পেয়ে গেলে দেখবে তুমি অনেক কিছু করতে পারো, কিন্তু রান্নাঘরে আটকে থাকলে আর বাকি কাজগুলো চিন্তা ভাবনা করলেও হয়ে ওঠে না। ব্যাস টাইম ওভার হয়ে যায়। রান্না করার পরই তো খেতে দাও রব, রান্নাটা করে রাখবো। তাহলে অনেক কাজ করে উঠতে পারবো। আজকে পনিরটা খুব সুন্দর আছে, সেদিনের পনিরটা আমি কাটতে পারছি না গো, সে একদম পুরো কেমন হয়ে যাচ্ছে, নরম টাইপের, মানে জাগ দেওয়ার ওপর নির্ভর করে। ছোটো ছোটো পিস হয়ে যাচ্ছে, একটু বড় করি। আলুগুলো ভাজা হয়ে যাবে, সিটি দিতে দিয়ে দেবো, দিয়ে পনিরটা ভেজে নেব।
পনির আলুর দম হবে। এখানে ফুলকপি আলু ভেজেছি আর তো দেখালাম, আর ডাল হয়ে গেছে, আর পনির আলুর দমটা হবে। তারপরে দেখা যাক কি করতে পারা যায়। আর মা চলে এসেছে, কুচুমকে পাঠালাম, নির্মলার দোকানে ছিল। একবেলার জন্য চলে এলাম তোমাদের কাছে। একবেলার জন্য চলে এলো। হ্যাঁ, এখন থাকা যাবে না। আমার সিরিয়াল দেখতে পাবে না, সিরিয়াল দেখতে পাবে না। কি নিয়ে এসেছো? এটা তো ইয়েটা ও 2 লাখ টাকা। কি ঝাড়ফাড় করছে? খাও, কিছু খাওনি তো মনে হয় সকাল থেকে। মা কি নিয়ে এসেছে দেখি। এগুলো কি মা? পরোটা? পরোটা গাওয়া ঘিরের পরোটা। আর এখানে কি পাটি সাপটা? খেয়ে যাও, ভালো হয়েছে। চাল গুঁড়ো আর চাল গুঁড়ো আর ইয়ে দিয়ে, না চাল গুঁড়ো নয়, সুজি আর ময়দা। সোনাকে দে। খাবি? পরে খাবি? ওই তো খেলো। পনিরটা ভাজা হয়ে গেল, এদিকে সিটিও পড়ে গেছে আলুতে। এবার মশলাটা করে নেব। আলু পনিরের দমের জন্য নিয়েছি 2টো টমেটো, কাজু, খেজুর আর মগজ আর 4টে কাঁচা লঙ্কা আর একটু আদা। এটা পেস্ট করে নেব। তেলে দিয়ে দিয়েছি 4টে এলাচ, একটা শুকনো লঙ্কা, আর জিরেটা ফুরিয়ে গেছে, একটু গোটা জিরে দিলে ভালো হতো। সেদিনে মা লক্ষ্মীর ভিডিওতে কতগুলো কমেন্টস এসেছে, হ্যাঁ একটুখানি চিনিও দিলাম। কতগুলো কমেন্টস এসেছে, তার মধ্যে বেশিরভাগই বলেছো প্রত্যেক সপ্তাহে পাল্টাতে হবে, প্রত্যেক সপ্তাহে পাল্টাতে হবে। কিনে দিতে হবে, অবশ্যই কিনে দিতে হবে। বাড়িতে গাছ থাকলে সেটা নেওয়া যাবে না, কিনেই দিতে হবে। এটা কিন্তু তন্ত্রমতে রেমেডি, যেটা নিয়ম সেটাই করতে হবে। গোলমরিচ, এলাচ, লবঙ্গ কি রান্নার কাজে লাগানো যাবে? একদম নয়। প্রত্যেক সপ্তাহে চেঞ্জ করতে হবে, প্রত্যেক সপ্তাহে চেঞ্জ করতে হবে। দেখেছো 2টো টমেটো দিয়েছি, কোনো কালার হয়েছে? মানে টমেটোগুলো তো কৃত্রিমভাবে পাকানো হচ্ছে, কালার হবে কি করে বলো? বিষ খাচ্ছি আমরা সব। আর একটা প্রশ্ন, যেমনভাবে পানের খিলি করে তেমনভাবে করতে হবে, তেমনভাবেই করতে হবে। ওটা সোজাভাবে খিলি করা হয়, এটা উল্টোভাবে করতে হবে। যদি ঘটনাপাতি মা লক্ষ্মীর কাছে দেওয়া যাবে, অবশ্যই দেওয়া যাবে। কোনো বাধা না পড়লে প্রত্যেক বৃহস্পতিবারে দিতে হবে। জিজ্ঞাসা করেছো প্রত্যেক বৃহস্পতিবারে দিতে হবে, প্রত্যেক বৃহস্পতিবারই দিতে হবে। বলেছে মাছ করবি না, মাছ খাবো না, এটা দিয়ে একটুখানি পোলাও বানাবো। এখনো বানাইনি। এই যে একটা বেগুন ছিল, পিছনটা কেটে ভেজে ফেললাম। ডাল ভাজা আর হচ্ছে দম। খুব একটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিইনি, দিলে লালচে কালার হতো। একদম কাঁচা লঙ্কা দিয়েছি আর তোমার একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়েছি। আর এটাতে হলুদ আর নুন দিয়ে আর একটুখানি ঘি দিয়ে মাখিয়ে রেখে দিই। চালটা ধুয়ে ফেলেছি। মা বারণ করছে, বলছে ঘি এখন দিস না, নামাবার সময় দিবি, নাহলে সেন্টটা চলে যাবে। এখন ঠিক আছে। ফ্রুট কালার যেহেতু নেই, এই দিয়ে কাজ চালাতে হবে। ফ্রুট কালার ভালো নয়, খুব একটা শরীরের পক্ষে ভালো নয়। আবার একটু ভাতও হয়েছে, ভাতও করেছি একটু। এই কড়াটা হয়েছিল, আবার একটা জায়গা করবো, এটাতেই করলাম। কড়াই দিয়েছি ঘি, 2টো শুকনো লঙ্কা, 6-7টা এলাচ আর একটুখানি কাজু বাদাম। পোলাওয়ের জলের পরিবর্তে আমি কিন্তু বেশিরভাগটাই দুধ দিয়েছি। সেটা আমার ভিডিও তো মানে ক্যামেরাবন্দি করাই হয়নি। তোমরা কেমন করে করো জানাবে। অল্প ছিল কাজু বাদাম, কাজু বাদাম সবসময় বাড়ানো থাকে। যেই কাজু বাদাম আসে না, আমি না কাজু বাদাম এত খেয়ে ফেলি, এক এক সময় ভাবি কাজু বাদাম বেশি কোনো জিনিসটাই বেশি খাওয়া ভালো নয়। আমার এই কাজু বাদাম খেতে খুব ভালো লাগে, ঘুরতে ফিরতে না আমি কাজু বাদাম খেয়ে ফেলি। আমি প্রভুকে বলেছি তুমি কিন্তু অল্প অল্প নিয়ে আসবে, কাজু বাদাম আমি খুব খেয়ে ফেলছি। কাজু বাদাম বেশি খাওয়া ভালো নয় জানো, কোনো জিনিসই বেশি খাওয়া ভালো নয়। পোলাওতে দেখবে নুন মিষ্টি পরিমাণ মতন ঠিকঠাক সব কিছু থাকলে একটু আদা গ্রেট করে দেবো এতে, জানো তো শেষের দিকে একটুখানি আদা গ্রেট করে দেবো। সব কিছু যদি ঠিকঠাক থাকে পোলাও কিন্তু খেতে খুব ভালো হয়। আর আমরা তো পোলাওয়ের রেশিও সবাই জানি, যে পরিমাণে চাল তার ডবল পরিমাণে জল। আমি কিন্তু ডবল পরিমাণে দিই না, একটু বেশি করেই দিই। আমি দেখেছি শেষের দিকে বেশিই লাগে। কিশমিশ দিয়েছি, কিশমিশ আবার বেশি খেতে চায় না। হ্যাঁ,
মানে আছে কিশমিশ অনেকে আছে, কিন্তু কিশমিশ আবার বেশি খেতে চায় না, অল্পই দিয়েছি। দেখবে পোলাওয়ে যত ড্রাই ফ্রুটস বেশি পড়ে পোলাও কিন্তু খেতে তত ভালো হয়। একটুখানি নাবাবার আগে একটুখানি অল্প করে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো, আর গরম মশলার গুঁড়ো একটুখানি দিয়ে দেবো, ব্যাস। আর দেখো হয়েও গেছে, নাবিয়েও ফেলেছি, ঢাকা ছাপা দেওয়ার পর নাবিয়েও ফেলেছি। এই নাবিয়ে ঘিটা দিয়েছি, তাহলে কি সেন্টটা ভালো হয়, ফ্লেভারটা ঠিকঠাক থাকে, একদম ঝরঝরে হয়েছে। আর একটু কাজু কিশমিশ পড়লে ভালো হতো, কিশমিশ আবার বেশি খেতে চায় না, কাজুর ভাঁড়ার পারুন তো যে কটা ছিল দিয়ে দিয়েছি। 5:10 মা রেডি হয়ে পড়েছে মায়ের এটা পছন্দ হয়েছে খুব। মা বলছে এখনও পিঠে করে খাসনি, আমি বলছি না পিঠে নয় অনেক কিছু করা যায়, কিন্তু এর এখন উদ্বোধন হয়নি, কবে হবে জানি না। কুচুমিয়ে পরীক্ষা আর মানে আর মাথা ঘামাতে পারছি না। মা রেডি হয়ে পড়েছে, কুচুম যাবে দিয়ে আসবে। মায়ের রাতের খাবার একটু দিয়ে দিয়েছি, আর কিছু করতে হবে না। বৃহস্পতিবারে মা লক্ষ্মীর যে পানের টোটকার যে ভিডিওটা গেছে, সেই ভিডিওটাতে হ্যাঁ একটা মিস্টেক হয়েছে, দেখেছো, ভয়েসে মিস্টেক হয়েছে। তো যাই হোক, এরকম করে কী করে হবে বলো তো, এই এত মানে কি বলবো, দেখো সকালবেলায় সমস্ত কাজবাজ ছেড়ে দিয়ে এত কাজ ছিঁড়ে খায় আমাদের সমস্ত, মানে কি হাউস ওয়াইফদের সকালবেলা উঠলেই মানে কাজ ছিঁড়ে খায়। তার মধ্যে যদি আমি সব কিছু ছেড়ে দিয়ে ভিডিও এডিট করতে বসি, তাহলে তো মানে আগুন ধরে যাবে সংসারে, একদম পরিষ্কার। আমার ব্যক্তিগত জীবনে আগুন ধরে যাবে সংসারে। হ্যাঁ, বলবে রাখো তোমার ভিডিও, এগুলো আগে করো। সুতরাং সবাই যখন দুপুরবেলা খাওয়া দাওয়া মিটে যায়, হ্যাঁ, তখন দুপুরবেলাটা মানুষের রেস্টের সময়, সেই সময়টা বেছে নিই আমি ভিডিও এডিট করার জন্য, বুঝলে। তখন তাড়াহুড়ো করে টিউশনে বেরিয়ে যেতাম, এখন তো টিউশনটা নেই। কিন্তু হলে কি হবে, ঠিক দেখো 3:30 সময় আমি ভিডিও এডিট করতে বসি, আর তখন স্কুলে হইচই একটা মেনে নেওয়া যায়। কিন্তু ওই মানে কি বলবো, সেই এনসিসি ক্যাম্প মানে প্রতিদিনই হয়, প্রতিদিনই তোমরা তো শুনতে পাও। তোমাদের যদি আমি শোনাই একদিন, তোমরা ভাববে তুমি কি করে ভিডিও করো শ্রাবণী এর মধ্যে। কিন্তু কি করব, হ্যাঁ জানি না আমি কি করব। এত ড্রাম পেটাচ্ছি, বাপরে বাপরে, তার মধ্যে ওই রকম আওয়াজ, তার মধ্যে আমি ভিডিও মানে ভয়েস দিচ্ছি। ওই গোলমরিচের জায়গায় দারচিনি বলে দিয়েছি, কিন্তু ওটা কিন্তু গোলমরিচই হবে, আমি কমেন্টে সঙ্গে সঙ্গে লিখে দিয়েছি। যাই হোক, গতকাল রাত্রে না আমার একদম ভালো ঘুম হয়নি। একে তো নিদ্রা দেবী সহায় নয়, আর একদম ঘুম হয়নি। একে তো মানে ছেলের পরীক্ষা। দেখো আমি ভবিষ্যৎ ভাবি না খুব একটা, জানো তো, ভবিষ্যতে কি হবে না হবে, ছেলে যদি ভালো চাকরি না পায়, ছেলে যদি না কিছু এস্টাবলিশড হয়, তাহলে কি হবে, আকাশ মাথায় ভেঙে পড়বে, হ্যাঁ 5 জনে কী বলবে, 5 জনকে কী জবাব দেবো, আমি একদম ভাবি না। আমি তোমাদের একদম পরিষ্কার কথা বলছি। আজকে এত পরিষ্কার কথা মানুষ কিন্তু কেউ বলে না, আমি পরিষ্কার কথা বলছি। ছেলে জন্মানোর পর থেকেই আমি ঈশ্বরকে বলেছি আমার সন্তান যেন সুস্থ থাকে, মানসিক দিক দিয়ে এবং শারীরিক দিক দিয়ে যেন সুস্থ থাকে। একটা সুস্থ শারীরিক দিক দিয়ে আর মানসিক দিক দিয়ে যদি থাকে একটা মানে সন্তান, হ্যাঁ, তাহলে আর তার যদি পরিশ্রম করার ইচ্ছাটুকু থাকে, তাহলে সে রোজগার ঠিক করতে পারবে, নয় কি না? আমি ওটা নিয়ে ভাবি না। কিন্তু একটা বোর্ড এক্সাম আমরাও দিয়েছি, হ্যাঁ, কি মানে প্রশ্নগুলো আসে সেগুলো মোটামুটিভাবে মানে কি বলবো, সেগুলো না করলে নয়। এক সময় না মাঝরাত্রে ঘুম ভেঙে যাচ্ছে, কদিন হলো মাঝরাত্রে ঘুম ভেঙে যাচ্ছে। তারপর উঁকি মেরে মেরে ছেলেটা দেখছি মশারি টশারি টাঙাতে দেয় না, বিছানায় পড়তে বসে মশারি টাঙাতে দেয় না, ছেলেটা বইপত্র নিয়ে ওইখানেই শুয়ে আছে। খারাপও লাগছে ছেলেটা। তো আমি তো খোলা পাতার মতন হয়ে গেছি তোমাদের কাছে, ভালো সব কিছু তোমাদের জানা। হ্যাঁ, ছেলেটা আমার চেষ্টা করেছে, কিন্তু কি বলো তো, সবটাই তো খেলাতে চলে গেছে, সব সময়টুকু খেলাতে চলে গেছে। কিন্তু মোটামুটি খারাপ প্রিপারেশান নয়, কিন্তু তখনও মাঝরাতে চিন্তা হচ্ছে। এক বন্ধু কমেন্ট সেকশানে সাজেশান পাঠাচ্ছ, খুব ধন্যবাদ। হ্যাঁ, অনেক ধন্যবাদ।
হ্যাঁ দেখো, ভালো মানুষও আছে পৃথিবীতে, বুঝলে? শুধু নিজের স্বার্থটুকু নিয়ে থাকবো, এরকম যদি হতো তাহলে পৃথিবীটা আর আমরা বাঁচতে পারতাম না। এরকম বন্ধুও আছে। লিখেছে শ্রাবণী দিয়ে এইগুলো করতে বলবে কুচুমকে, হ্যাঁ, হিস্ট্রি, জিওগ্রাফি, হ্যাঁ অবশ্যই করতে বলবো। ভালো লাগলো। তা যাই হোক, মা হিসেবে চিন্তা তো একটা থাকবেই, বলো? সে চিন্তা তো আছেই। বাবার কোনো চিন্তা নেই, বাবার সেরকম কোনো চিন্তা নেই। একে তো বোট এসে গেছে, কাজের প্রচুর প্রেশার, ওই ফুলবাগানটুকু নিয়ে একটুখানি মজা করে থাকে, তারপরেই ব্যাস বেরিয়ে যায়, আর চোখে কানে কিচ্ছু দেখে না, কোনো দিক দিয়ে আর তাকায় না। চোখে কানে কী রান্না হবে, কী বান্না হবে, কোথা থেকে মশলা এলো, কোথা থেকে সবজি এলো, কিচ্ছু দেখে না। যদি বলি হ্যাঁ পরীক্ষার ব্যাপারে, বলবে তুমি টেনশন তুমি নিজে নাও, তুমি আমাকে দেবে না টেনশন। হ্যাঁ, ছেলেকে নিয়ে কী করব না করব, হ্যাঁ আমি জানি। আর দেখো, এই বছর 2 বছর যেমন বোর্ড এক্সাম আছে, তেমনি আবার ওর খেলার দিকেও খুব ইম্পর্টেন্ট। ওর বাবা বলে সেরকম হলে স্টপ করে দেবো, বোর্ড পরীক্ষা আবার পরের বছর দেওয়া যাবে, কিন্তু খেলার সময় চলে যাবে। আমি চাই ছেলে, হ্যাঁ, বড় প্লেয়ার হবে কি পরের কথা, ছেলে হাঁটতে শিখুক, জিততে শিখুক, শক্ত হোক, শরীরের দিক দিয়ে শক্ত হোক, মনের দিক দিয়ে শক্ত হোক। কী বলবো বলো তো? বাবার কাছে বললেও বাবা এমন, বাবা আমার দিকে তাকাবে, তুমি মনে হবে কত অপরাধ করে ফেলেছি বলে, বাবা না বলবো না, একদম টেনশান দেবে না, একদম যে আঙুল তুলে একদম টেনশান দেবে না, নিজের টেনশান নিজের কাছে রাখো। একে তো খুব মানে চাপের মধ্যে আছি, হ্যাঁ বুঝতে পেরেছো? কারণ ও তো থাকছে না বাড়িতে, আমি তো সবসময় দেখছি ছেলেটাকে, হ্যাঁ আমার টেনশান ধরে যাচ্ছে। এটা করেছিস, ওটা করেছিস, সেটা করেছিস, ও বলছে মা তুমি টেনশান দিও না মা, হ্যাঁ এই সময় তুমি আর টেনশান দিও না। সব দিক দিয়ে মানে কী বলবো, হজবরল অবস্থা হয়ে যাচ্ছে। আবার তোমরা জিজ্ঞাসা করেছো, হ্যাঁ যে জিজ্ঞাসা করাটা স্বাভাবিক, যে হেলথের এই টেস্টের রিপোর্ট কী হলো। দেখো, আমি ওকে যতবার জিজ্ঞাসা করেছি টেস্টের রিপোর্ট, আমাদের যেখানে গিয়েছিলাম, তার আগেও তোমাদের বলে দিই যে আমি গাইনোকোলজিক্যাল প্রবলেমের জন্য গিয়েছিলাম। তোমরা জানো আমি ব্যায়াম করি, হ্যাঁ ভিডিওটা কত মিনিটের হলো, তো তোমরা তো জানো আমি ব্যায়াম করি, তা কোমরের জন্য শলবাসন আর তোমার ভুজঙ্গাসনটা করি। তো শলবাসন ভুজঙ্গাসন করতে গিয়ে আমার একটা এরকম অস্বাভাবিক লাগলো, যখন উপর হয়ে করতে যাই, তখন আমি গাইনোকোলজিক্যাল একটা ডাক্তারের কাছে গেলাম। সেই দিনকে দেখলাম যে রান্নাঘরের জন্য জিনিসপত্র কিনেছিলাম, ওই দিনকে আমি কিন্তু ডাক্তারের কাছে গেছি। সবটুকু ভিডিওই বলি না, কারণ ওই ডাক্তার 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 আমার ভালো লাগে না বলতে, ভিডিও সবসময়। গিয়েছিলাম ওই দিনকে ডাক্তার দেখাতে, হ্যাঁ যেটা প্রাইমারিতে দেখিয়ে নিন। তো উনি তখন ম্যামোগ্রাফি করতে বলেছিলেন আমাকে, তা বলেছিলেন ভালো জায়গা থেকে করতে। তা আমি তো কলকাতায় গেলাম, খুব ভালো জায়গা থেকেই করেছি। তা আমি ওকে যতবার বলছি টেস্টের রিপোর্ট কি, ও বেটা চেপে রেখে দিয়েছে। ও আমি, কারণ সঙ্গে সঙ্গে আমাদের ওই রিপোর্টটা দিয়ে দিয়েছিল, তোমার ওই ফটোটা দিয়ে দিয়েছিল, কিন্তু রিপোর্টটা দেয়নি। রিপোর্টটা যে মানে ফোনে পাঠিয়ে দিয়েছে, হ্যাঁ দুদিন না 1.5 দিন পরে ফোনে পাঠিয়ে দিয়েছে, সেটা আমাকে কিছু বলেনি। ও আগে ডাক্তারের সঙ্গে আলোচনা করেছে, তারপরে নিজে শান্ত হয়েছে, তারপরে আমাকে জানো তো পরশুদিন বলেছে। কিন্তু আমি পরশুদিন বলিনি, কেন আমি ওই একটা ভীতির মধ্যে ছিলাম, আমার একটা কেমন যেন একটা লাগছিল, হ্যাঁ ভীতির মধ্যে ছিলাম। আমার টেস্টের রিপোর্টে হ্যাঁ মানে সিস্ট এসেছে, সিস্ট আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ এইবার একটা মাথার মধ্যে চাপ লেগে গেল, যে মানে চাপ তো পড়েই গেল, ডাক্তার একটা ভালো দেখাতে হবে, ভালো একটা ডাক্তারের সঙ্গে আলোচনা করতে হবে ব্যাপারটা কী, হ্যাঁ মানে কীরকম কিউরেবল না কি, কিছু একটা তো করতে হবে। হ্যাঁ এইটা নিয়ে মানে কি বলবো, গত রাত্রে না আমি এমন প্যানিক করে ফেলেছি, ছেলের পরীক্ষা, আমার সিস্ট ধরা পড়েছে, এইসব নিয়ে মানে অর্ধেক রাত্রে থেকে আমার ঘুম আসেনি জানো। আর মানে সকাল কখন হবে, আমি কাজের মধ্যে কখন ঢুকবো, এই চিন্তাগুলো আমার কখন মাথা থেকে বিদেয় হবে, এইসব মানে কি বলবো। তারপর মা এলো যথারীতি, মা এসে, হ্যাঁ মা আসা মানে একটা বড় না। মাকে যখন বললাম, মা বললো কিচ্ছু হবে না, চিন্তা ভাবনা করিস না, ও নিশ্চয়ই ডাক্তারের সঙ্গে আলোচনা করেছে, নাহলে কি অত ফ্রি থাকতে পারতো? হ্যাঁ আমার সব পুরুষ মানুষটা সব কিছু তো বলে না, বলো? হ্যাঁ তুমি তো আমাকে বলবে। হ্যাঁ বলছে না, আমি আগে অনেক ডাক্তারের সঙ্গে আলোচনা করেছি, হ্যাঁ তারপরে আমি একটু ফ্রি হয়েছি, তারপরে তোমাকে বলেছি। তাহলে তুমিও টেনশন করা দেখে তো আমারও টেনশন ধরে যেত, বুঝতে পেরেছো? দেখি কুসুমের পরীক্ষাটা হয়ে গেলেই একটা ভালো ডাক্তারের সঙ্গে আমাকে আলোচনা করতে হবে। টেস্টের রিপোর্ট হচ্ছে এই, বুঝতে পেরেছো? হ্যাঁ পরীক্ষাটা না হলে তো কিছু করতে পারবো না। জানাবো তো অবশ্যই, তোমরা অনেকেই জানতে চেয়েছো, কিন্তু আমাকে তো বলেনি। আমি কি বলবো বলো তো, বলছে আসেনি, নিয়ে আসতে যেতে হবে, ওখানে নিয়ে আসতে যেতে বলছে, ফোনে পাঠিয়ে দিয়েছে, আমাকে বলেইনি কিছু। ও আলোচনা করেছে তারপরে আমাকে বলেছে,
বুঝতে পারলে? তাহলে ভিডিওটা অনেকক্ষণ হয়ে গেল। দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আসি বন্ধুরা।